বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ১। যাদের ভায়োলেন্টলেস লাভ রিলেটেড গল্প পছন্দ না তারা ১০০ হাত দূরে থাকবেন। সবার পছন্দ না এরকম গল্প। যাদের পছন্দ কেবল তারাই পড়বেন। যারা সাইকো, অতিরিক্ত পজেসিভ, রুড, কোল্ড, হার্টলেস নায়ক, প্লাস যারা অত্যাচার ও তীব্র আবেগ মেশানো গল্প পছন্দ করতে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, এটি মূলত তাদের জন্যই লেখা। যাদের এ ধরনের উপন্যাস পছন্দ না এবং পড়তে পছন্দ করেন না, এটি তাদের জন্য নয়। এই গল্পটি রোমান্টিক, কাজিন রিলেটেড, থ্রিলার এবং সাসপেন্সপূর্ণ একটি উপন্যাস। মামা, আপনি তরমুজটা কেটে দেখান একটু। যদি লাল না হয়? অবশ্যই কাইটা দেখাবো। এই দেখেন কেমন লাল, টকটক করছে ভেতরটা। মিষ্টি হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে না আবার? আমি এখানে তরমুজ বিক্রি করি প্রায় ১৫ বছর ধরে। আমি সবসময় ভালো তরমুজই বেছে বেছে নিয়ে আসি আমার কাস্টমারদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দেন। আনাইসা তরমুজ নিয়ে পেছনে মুড়তেই কারোর সাথে ধাক্কা খায়। এতে তার হাত থেকে তরমুজটা পড়ে যায়। সরি, আমি খেয়াল করিনি। বলেই আনাইসা নিজে পড়ে থাকা তরমুজটা তুলে নেয়। তখনই ছেলেটা আনাইসাকে হেল্প করতে বলে, ইটস ওকে, আমার দেখে শুনে চলা দরকার ছিল। কেন জানি আনাইসার কাছে গলাটা খুব চেনা চেনা লাগছে। তবুও সে নিজের মনের ভুল ভেবে বিষয়টাকে উড়িয়ে দেয়। আনাইসা তরমুজটা তুলে ছেলেটাকে থ্যাংক ইউ বলে, তারপর চলে যাবে। তবে ছেলেটাকে দেখে তার কথা বন্ধ হয়ে যায়। তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। হৃদস্পন্দনও দ্রুত গতিতে ওঠানামা করতে শুরু করেছে। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা এক্ষুনি বুকের খাঁচা ভেদ করে বের হয়ে আসবে। আনাইসা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছেলেটিকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই ছেলেটা আনাইসার হাত ধরে ফেলে। এতে আনাইসার কলিজার পানি শুকিয়ে যায়। আনাইসা যেন একদম পাথর হয়ে গিয়েছে। ছেলেটা নিজে নিজে বলতে থাকে, আরে পালিয়ে যাচ্ছেন কোথায়? হেল্প করলাম, এজন্য থ্যাংক ইউ তো বললেন না? নাকি আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? উনি আমাকে চিনে ফেলেননি তো? না, উনি আমাকে চিনবেন কিভাবে? একে তো বোরকা পরা, তার উপর মুখে মাস্ক রয়েছে। উনি আমাকে চিনতে পারবেন না। মনে মনে কথাটি বলে আনাইসা। ছেলেটির কথা শুনে আনাইসা পেছন ঘুরে তাকায়। কাঁপা কাঁপা গলায় অনেক কষ্টে বলে ওঠে, না, পা পালাবো কেন? আ আপনাকে অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আমার দেরি হয়ে যাচ্ছে। আসি কেমন? বলে এক প্রকার দৌড়ে আনাইসা সেখান থেকে চলে যায়। আনাইসার হাঁটার বেগ বেশ বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে বারবার পেছনেও তাকাচ্ছে, এটা দেখার জন্য যে কেউ তার পিছু পিছু নিচ্ছে কিনা। পেছনে বারবার তাকানোর ফলে সে ভালো করেই সামনে খেয়াল করেনি। ফলস্বরূপ তার মাথাটা ধক্কর খায় কারো চওড়া প্রশস্ত বুকের সাথে। আনাইসা মাথায় হাত দিয়ে সামনে তাকাতেই চোখগুলো তার বড় বড় হয়ে যায়। আনাইসা আবার পেছনে ফিরে দৌড়াতে নেবে, এমন সময় ছেলেটি তার বাঁ হাতের বাহু চেপে ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। ধীরে ধীরে আনাইসার বাহু চাপের পরিমাণ বাড়তে থাকে। ছেলেটির রক্তিম চোখে আনাইসার দিকে তাকিয়ে আছে। আনাইসা তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে, যাতে এর থেকে এতদিন ধরে লুকিয়েছিল। আজকেই সেই লোকটার সামনে ধরা পড়তে হলো। আনাইসা জানে এবার তার সাথে ঠিক কি হতে চলেছে। এবার আর সে কোনোভাবেই বাঁচতে পারবে না। ছেলেটির জল শক্ত করে একটি শয়তানি হাসি দিয়ে বলে, ও মাই ডিয়ার অ্যানা, কি ভেবেছিলে এভাবে মুখ ঢেকে রাখলেই বুঝি আমার থেকে পালানো যাবে? ৬টা মাস। জানিস ৬টা মাস ঠিক কতটা সময়? ১২৮ দিন, ৪,৩২০ ঘন্টা, ২,৪৯,২০০ মিনিট, ১,৫৫,৫২,০০০ সেকেন্ড। এতটা সময় তুই আমার থেকে পালিয়ে বেরিয়েছিস। বলতে বলতে ছেলেটি একটানা আনেশার হিজাবার মাস্কটা খুলে ফেলে। হিজাবার মাস্ক খুলতেই ছেলেটার সামনে দৃশ্যমান হয় আনায়াসার মুখখানা। ছেলেটি আবার হাত বাড়ায় আনায়াসার দিকে, আর এক হাত টানে হিজাবের ক্লিপটাও খুলে ফেলে, যার ফলে আনায়াসার হাঁটু অবধি লম্বা ঘন চুলগুলো ছড়িয়ে পড়ে সারা পিঠ জুড়ে। ছেলেটি তার হাত বুলিয়ে দেয় আনায়াসার চুলের ভাঁজে।
ছেলেটির এক হাত আছে আনায়াসের চুলের ভাঁজে আর অন্য হাত দিয়ে মুখ শক্ত করে তার বাঁ হাতের কবজি ধরে রেখেছে। ছেলেটি আনায়াসের লম্বা লম্বা চুলগুলো খুব জোরে টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে, যার ফলে ছেলেটির গরম নিঃশ্বাসগুলো ভারী খাচ্ছে আনায়াসের মুখে। ছেলেটি হিংস্র কণ্ঠে বলে, "কি লাভ হলো আমার থেকে পালিয়ে? সেই তো ধরা পড়লি। বলেছিলাম না যে এই মেহরাব জেহরায়ের রাজত্ব থেকে পালানো এত সহজ না। এবার তো আর আমার খাঁচা থেকে বের হতে পারবি না। তোকে এবার চিরতরে আমার বাসায় বন্দী করব।" আয়েশা ব্যথায় কুঁকিয়ে যাচ্ছে বারবার। কারণ ছেলেটির হাত জুড়ে চুলগুলো শক্ত করে খামচে ধরে রেখে দিয়েছে। আয়েশা ব্যথায় চোখ দুটো বন্ধ করে নেয়। ছেলেটি চুল থেকে হাত সরিয়ে বাঁকা হেসে বলে, "এইটুকু ব্যথা সহ্য করতে পারছো না? সামনে তো তোর জন্য আর অনেক কিছু অপেক্ষা করছে। এগুলো কিভাবে সহ্য করবি?" আয়েশা কিছু বলে না। ব্যথায় চোটে চোখটি টুপ, টুপ করে পানি পড়ছে। এখন তো তারার সাথে আর কিছুই করেনি মেহরাব। এবার যখন সে মেহরাবের হাতে ধরা পড়েছে, তার মানে এবার আর কেউ তাকে বাঁচাতে পারবে না। মেহরাব কাউকে একটা কল করে। ৫ মিনিটের ভেতরে একটা মেয়ে গার্ড আসে হাতে করে একটি গরম হাতকড়া নিয়ে। হাতের মোটা গ্লাভস পরেছে যাতে গরম হাতকড়াটা তার কোনো ক্ষতি না করে। মেহরাব মেয়ে গার্ডটিকে ইশারায় গরম হাতকড়াটা রেখে আনাশাকে ধরতে বলে। মেয়ে গার্ডটি মেহরাবের কথা মতো গরম হাতকড়াটা রেখে আয়ার কাছে এসে তাকে শক্ত করে ধরে। মেহরাব গরম হাতকড়াটার কাছে গিয়ে হাতে মোটা একটি গ্লাভস পরে নেয়। হাতে গ্লাভস পরতে, পরতে সে একবার আনায়াসের দিকে তাকায়। আনায়াসা বুঝতে পারছে না যে মেহরাব ঠিক কি করতে চাচ্ছে। তাই সে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব একটা হাসি দিয়ে বলে, "প্রিপারেট ফর পানিশমেন্ট বেবি।" বলেই মেহরাব গ্লাভস পরে গরম হাতকড়াটা নিয়ে আনায়াসের কাছে আসে। তারপর আনায়াসের ডান হাতটা নিয়ে নাড়াতে, নাড়াতে বলে, "এই হাত দিয়ে তো আমাকে চড় মেরেছিলি। তোর এই সুন্দর হাতটা না খুব বেশিই চলে। চল আজকে এর একটা ব্যবস্থা করি।" মেহরাব কথা শুনে আনায়াসার আত্মারা খাঁচা ছেড়ে বেরিয়ে যায়। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু মেয়ে গাটা তাকে ছাড়ছে না। মেহরাব আনায়াসার ডান হাতটা চেপে ধরে হাতকড়াটা জোর করে পরিয়ে দেয়। হাতকড়াটা পরাতে আনায়াসা এক গগন বিদারক চিৎকার দিয়ে ওঠে। আনায়াসার মনে হচ্ছে যে তার হাতের মাংস হাড় গলে পড়ে যাচ্ছে। হাতের বেশ অনেকটা জায়গা ঝলসে গিয়েছে। যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে তার হাতখানা। আনায়াসা চিৎকার করতে, করতে নিজের জ্ঞান হারায় মাটিতে লুটিয়ে পড়ে। মেহরাব একবার আনায়াসার দিকে তাকিয়ে মেয়ে গাড় থেকে বলে আনায়াসাকে কোলে তুলতে। আনায়াসার মুখ দেখেও তার ঘৃণা হচ্ছে। কিন্তু তাকে তো প্রতিশোধ নিতে হবে। সে তার শৈশব নষ্ট করেছে। তার প্রিয়জনদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তার থেকে তো প্রতিশোধ নিতেই হবে। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য আনায়াসাকে তার প্রয়োজন। আনায়াসা যে তার তুরুপের তাস। আনায়াসার মধ্যে তো সে তার মধ্যেই জ্বলতে থাকা এতগুলো বছরের আগুন শান্ত করবে। আ আম্মু, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি এসব কাজ করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দাও, মেরো না। আমি সহ্য করতে পারছি না। শিরিন, এসব কাজ করার জন্য তোর জন্ম হয়েছে। আর পড়াশোনা সেটা তুই ভুলে যা। আমাদের মতো মেয়েদের পড়াশোনা তো দূরের কথা, নিজেদের কোনো ইচ্ছাও রাখা যায় না। শুধু কাস্টমারদের ইচ্ছা আমাদেরকে পূরণ করতে হয়। কিন্তু সেখানে তুই একটু বেশিই পেয়ে গিয়েছিস। যে যাই হোক, তুই যতক্ষণ না পাবি আমি তোকে মারতেই থাকবো। না আম্মু, আমি কিছুতেই এ কাজ করব না, করতে পারবো না। শিরিন আয়নার চুলের মুঠি খুব শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, চুপ, একদম চুপ। বেশি কথা বললে তোকে আজকে জ্যান্ত কবর দিয়ে দেব। এখানে এমন কেউ নেই যে আমার মুখের উপর কথা বলে। সেখানে তুই আমার মুখের উপর কথা বলিস। আর তুই খুব ভালো করেই জানিস আমি কেমন। আমি ঐশীকে বলবো তোকে যেন সুন্দর করে সাজিয়ে দেয়। কালকে বিকেলে কাস্টমার আসবে। বুঝেছিস আমি কি বললাম? বলেই শিরিন রুম থেকে বেরিয়ে যায়। এমন সময় আয়েশা কাঁপা, কাঁপা কণ্ঠে বলে, তাহলে তুমিও শুনে রাখো, আমি মরে গেলেও এমন কাজ কখনোই করব না।" আরাশার কথা শুনে শিরিন থেমে যায়, পেছনে ফিরে হাতের চাবুকটাকে শক্ত করে ধরে মাটিতে লুটিয়ে থাকা আনায়াসার দিকে তেড়ে আসে। "কি বলি তুই? আরেকবার বল। তোর এত বড় সাহস আমার কথায় অমান্য করিস? দাঁড়া, আজকে আমি তোকে সত্যিই মেরে ফেলবো।" সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতেই হয়। আমিও দেখি তুই কতক্ষণ নিজের এই জেদ ধরে রাখতে পারিস।
বলেই শিরিন চাবুক দিয়ে আনায়েশাকে খুব জোরে জোরে আঘাত করতে থাকে। প্রতিটা চাবুকের আঘাতে আনায়েশার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। রক্তে তার পরনের কাপড় ভিজে যায়। এক পর্যায়ে আনায়েশা মুখ থেকে গড়গড় করে রক্ত বের হতে শুরু করে। আনায়েশার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তবুও সে মুখ বুজে সবটা সহ্য করে যাচ্ছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই দেখতে থাকে। তাদের কেউ শিহানকে আটকাতে আসে না। কারণ তারা সবাই জানে শিরিনকে খুব ভয় পায়। আনাসে এমন করুণ অবস্থা দেখে শিরিনের একটু দয়া হয় না মেয়েটার উপর। তখনই ঐশী এসে শিরিনকে আটকানোর চেষ্টা করে। আম্মা, আম্মা কি করছেন? ছাড়ুন ওকে, ও মরে যাবে তো। মরুক, ওর মরাই ভালো। তুই সর এখান থেকে। আজকে আমি ওকে মেরেই ফেলবো। কি লাভ ওর এই শরীর রেখে, যখন ও আমার কোনো কাজেই আসবে না। আম্মা, আপনি ওকে ছাড়ুন। দেখুন ওর কি অবস্থা হয়েছে, মুখ দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। চোখ মুখও উল্টে গিয়েছে। আর চাবুকের বাড়ি খেলে মেয়েটা সত্যি সত্যিই মরে যাবে। আর আপনি তো বললেন যে কালকে ওকে কাস্টমার দেখতে আসবে। তা ওর এই জখমের শরীর দেখে তো তারা রেগে যাবে, তাই না? ঐশীর কথা শুনে শিরিন থেমে যায়। ততক্ষণে আনাসা নিজের জ্ঞান হারিয়েছে। শিরিন হাত থেকে চাবুকটা ফেলে দেয় আর রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আনায়সার নিথর দেহর দিকে তাকিয়ে ঐশীকে বলে, ওর গন ফেরা আর ক্ষতস্থানে গুলোতে মলম লাগিয়ে দিস। আমি চাই না যে আমার কাস্টমার রেগে যাক। তাই ওকে আজকের মতো ছেড়ে দিলাম। না হলে আজকে ওকে বুঝিয়ে দিতাম আমার কথা অমান্য করার শাস্তি ঠিক কতটা ভয়ানক হয়। বলে শিরিন রুম থেকে বেরিয়ে চলে যায়। ঐশী একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর সে আনায়সাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আনায়সার জ্ঞান ফিরে প্রায় ৩ ঘন্টা হয়তো চলেও তার সারা শরীর ব্যথায় ছিটে পড়ে আছে। ব্যথায় চোটে জ্বর উঠে গিয়েছে মেয়েটার। চুপ করে বসে থাকতে থাকতে তার গাল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। সে তো এমন জীবন কখনো চায়নি। তাহলে কেন তার সাথে এমন হলো? সে তো এই পাপ কাজ করতে চায় না। সে তো এই নরক থেকে মুক্তি পেতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। বাইরের মুক্ত বাতাস প্রাণ ভরে শ্বাস নিতে চায়। পাখির মতো মুক্ত হয়ে পুরো বিশ্বটাকে ঘুরে দেখতে চায়। তাহলে কেন তার সাথে এমন হলো? কিছুক্ষণ পর ঐশী আসে, হাতে মেডিসিন আর খাবার নিয়ে। আনায়সা, নে খেয়ে নে এগুলো। দুদিন থেকে একটা দানা পানিও তো তোর পেটে পড়েনি। তার উপর আজকে তোর সাথে যা হলো, বেঁচে আছি সেই অনেক। যাকে বাদ দে, খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নে। আনায়সা তবুও ঠায় বসে রইল। সে একটা কথাও বলছে না। আনায়সা যেন একটা পাথরের মূর্তি হয়ে গিয়েছে। দেখ আনায়সা, এভাবে না খেয়ে কতদিন যাবে? আনায়সা তাও কিছু বলছে না। ঐশী আবার বলে, তুই আমার কথা শুনছিস না দেখেই আমার এত রেগে গিয়েছে। আমার যা বলছে তা যদি মেনে নিস তাহলে তো আমাকে আর এত কষ্ট করতে হয় না। ২ দিন ধরে কত কম কষ্ট করছিস নাকি? আমার কথা মেনে নিলে আমা আর তোকে এত অত্যাচার করবে না। ঐশীর কথা শুনে আনায়সা এবার মুখ খোলে। আনায়সা দুর্বল কণ্ঠে বলে, মরে গেলেও ভালো হতো বুঝছিস ঐশী আপু? আল্লাহ কেন আমাকে এত কিছুর পরও বাঁচিয়ে রেখেছে? কেন আমার মরণ হয় না? আচ্ছা আপু, আম্মু কেন আমার সাথে এমন করছে? দেখুন আমি এটার কাছে তার সতীত্ব সবচেয়ে বড়। আর সেই সম্পদকে আমি কিভাবে শেষ হতে দিই বলো? তুমি একটু আম্মুকে বোঝাও না। আমি সেইসব কাজ কিছুতেই করব না। তাতে যদি আমার কষ্ট সহ্য করতে হয়, তাহলে আমি তাই করব। আমি কিভাবে বোঝাবো? আমি যদি বোঝাইতেই পারতাম তাহলে কি আর আমাকে এখানে থাকতে হতো? আচ্ছা, তোমাকে কিছু বোঝাতে হবে না। তুমি আমাকে এখান থেকে পালাতে হেল্প করো প্লিজ। পাগল নাকি? এখান থেকে পালাতে এতটা সহজ নয় রে, যতটা তুই ভাবছিস। আমিও অনেকবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ঐশী আনায়সার থেকে ৫ বছরের বড়। ঐশীও আনায়সার মতো পড়াশোনা করতে চায়, এই নরক থেকে বের হতে চায়। তবে সে যে শিরিনকে অনেক বেশিই ভয় পায়। সে কিভাবে পালাবে? আর পালাতেও যাবে বা কোথায়? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। মা মারা যাওয়ার পর বাবার নতুন সংসারে সে ছিল একটা বোঝা। তাই তো সৎমা আর তার নিজের বাবা মিলে তাকে এই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। নাম আনায়সা, বয়স কেবল ১৮। যে বয়স নিজের শখ পূরণ করার ইচ্ছা কথা, সেই বয়সে তাকে তার দেহ ব্যবসায় ঢোকাতে হয়েছে তার মা। কারণ তার জন্মই যে হয়েছে এই নিষিদ্ধ পল্লীতে। এখানে যেই মেয়ের জন্ম হবে সে তো একটা অভিশপ্ত জীবন পাবেই। আর আনায়সার জন্ম তো এই নিষিদ্ধ পল্লীতেই হয়েছে। তাই তো তার জীবনও অভিশপ্ত হয়ে গিয়েছে। কিন্তু সে চায় না এই অভিশাপ নিয়ে সারা জীবন কাটাতে। সে চায় এই নরক থেকে বের হতে। তবে আনায়সা খুব ভালো করেই জানে
তার মা তাকে কোনোদিনও এই পল্লী থেকে বের হতে দেবে না। অনেক কষ্টে সে তার সতীত্ব ধরে রেখেছে। তবে এখন হয়তো আর সে তার এই সতীত্ব রক্ষা করতে পারবে না। সে অনেকবারই নিষিদ্ধ পল্লী থেকে পালানোর চেষ্টা করেছে, তবে বারবারই ব্যর্থ হয়েছে। প্রতিবারই শিরিন তাকে ধরে ফেলেছে আর খুব শাস্তি দিয়েছে, তাও খুব কঠিন শাস্তি। আনাইসা সেই তখন থেকে কান্না করে চলেছে। তাতে ঐশী অনেক বুঝেও কোনো লাভ হয়নি। সে কোনো কথাই শুনছে না। এরই মধ্যে শিরিন পান চিবোতে চিবোতে আনাইসার রুমে প্রবেশ করে। কিরে, তোর সাজানো হলো? কাস্টমার অপেক্ষা করছে তো আনাইসার জন্য। আম্মা, আমি কিছুতেই ওকে সাজাতে পারছি না। ও তো সাজতেই চাইছে না। যা একটু সাজতে পারছি তাও চোখের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ঐশীর কথায় শিরিন আনাসের কাছে যায় আর তার খুঁতনি ধরে মুখটা উপরে তুলতে কিছুক্ষণ এদিক ওদিক করে দেখে। চোখের কাজল লেপটে গিয়েছে। শিরিন একটা কাপড় দিয়ে লেপটে যাওয়া কাজল মুছে ফেলে। থাক, আর সাজতে হবে না, এমনিতে অনেক সুন্দর লাগছে। ওকে এভাবেই নিয়ে আয়। ঠিক আছে আম্মা, বলেই ঐশী আনাইসাকে ধরতে যাবে। তার আগে আনাইসা বলে ওঠে, খবরদার ঐশী আপু, আমাকে যদি ছুঁয়েছ তো। আমি বললাম না যে আমি যাব না? বাহ, কালকে এত মার খেলি, তাও তো তেজ এক ফোঁটাও কমেনি দেখছি। আমি আগেও বলেছি যে যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি এমন কাজ কখনো করব না। শিরিন আনায়েশার কথায় ভীষণ রেগে যায় আর আনায়েশাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আনায়েশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে আনায়েশার মাথা এখনো ঘুরছে, সাথে চোখের কোণে জল জমেছে, ঠোঁটের কোণটা কিছুটা কেটে গেছে। শিরিন আনায়েশার কাছে গিয়ে ওর চুলের মুঠিটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত কেঁদে কি হবে? দেখ, পড়াশোনা করা ভালো না। কত মানুষ পড়াশোনা করে চাকরি পায় না, আর পেলেও সেরকম বেতন পায় না যতটা আমরা এই ব্যবসা করে পাই, বুঝছিস? তাই এখন কান্না থামা, কাস্টমার তোর জন্য অপেক্ষা করছে। আমি আর একটা কথা শুনতে চাই না। আনাসা তীব্র ঘৃণা দৃষ্টিতে শিরিনের দিকে তাকিয়ে আর বলে, তুমি মা হয়ে কিভাবে পারো আমার সাথে এমনটা করতে দিতে? আমি তো তোমার নিজের সন্তান। নিজের সন্তান? নিজের সন্তান। সে ব্যঙ্গ করে বলে, কে বলেছে যে তুই আমার নিজের সন্তান? শিরিনের কথা শুনে আনায়েশা চমকে ওঠে। সে বিস্ময় নিয়ে শিরিনকে বলে, মানে? চল, আজকে তোকে একটা সত্যি কথা বলি। এতদিন তুই আমাকে নিজের মা মনে করতি না, কিন্তু সত্যি হলো আমি তোর নিজের মা না। কথাটা আনায়েশা ঠিক হজম করতে পারছে না, তাই সে কাঁপা কাঁপা গলায় বলে, এসব কি বলছো তুমি? নিজের মা না মানে? হুম কে জানে কার পাপের ফল তুই রাস্তায় ময়লার স্তূপের ভেতর পড়েছিলি। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল, আমি গিয়েছিলাম একটা কাজে। তখন রাস্তার ময়লার স্তূপ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি গিয়ে দেখি পুতুলের মতো ফুটফুটে একটা বাচ্চা পড়ে আছে। সাদা তোয়ালেতে মোড়ানো ছিলি তুই। তোকে কোলে নিয়ে যখন তোর মুখে দেখলাম তখন মনে হলো এরকম একটা মেয়েই তো আমার ব্যবসাটাকে বাড়াতে পারে। দেখ, ছোটবেলায় যা সুন্দর ছিলি, বয়স বাড়ার সাথে সাথে সেই সৌন্দর্য যেন বেড়ে গিয়েছে দ্বিগুণ। তোর যা চেহারা, তাতে বেশ চড়া দামের ব্যবসা হবে, বুঝছিস? বাঁকা হেসে কথাগুলো বলে শিরিন। আনাসা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে এতদিন নিজের মা মনে করত, সে আসলে তার মাই নয়। যেই জায়গায় সে এতদিন নিজের জন্মস্থান ভাবত, এটা আসলে তার জায়গায় নয়। শিরিন বলে ওঠে, ঐশী, যা ওকে রুম পর্যন্ত এগিয়ে নিয়ে আয়, কাস্টমাররা অপেক্ষা করছে। ঐশী আনাশাকে নিচ থেকে তুলে ওর হাত ধরে যেতে যাবে। আনাশা ঠায় দাঁড়িয়ে রয়। শিরিনটা দেখে বলে, আরে তুই যাচ্ছিস না কেন? দেখ, এটা তোর প্রথমবার বলে এমন মনে হচ্ছে। ধীরে ধীরে যখন তুই সব বুঝতে অভ্যস্ত হয়ে যাবি তখন দেখবি আর কিছুই মনে হবে না। আনাশা রক্তবর্ণ চোখে শিরিনের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না শিরিন নিজের হাতেই তার জীবনটাকে এইভাবে শেষ করতে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি। মানছি যে আমি আমার আপনার নিজের সন্তান না, কিন্তু এতদিন ধরে যে সন্তানের মতো করে আগলে রেখেছেন, তাহলে তুমি কিভাবে পারবে আমার জীবনটাকে নিজের হাতে এভাবে শেষ করে দিতে? কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে আনাইসা। শিরিন বলে, আগে কি শুধু শুধু রেখেছি নাকি? বললাম না তুই আমার তুরুপের তাস, তোকে দিয়েই আমি আমার ব্যবসা উন্নতি করাবো। দেখ, তোর কারণে একটা বড় মাপের ক্লায়েন্ট পেয়েছি। ঐশী, তুই ছাড়, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওর যা যে তাতে তুই ওকে নিয়ে যেতে পারবি না। বলেই শিরিন আনাইসার হাতটা খুব শক্ত করে চেপে ধরে আর টানতে টানতে নিয়ে যেতে লাগলো।
আনায়াসা শিরিনের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে সে ঠিক পেরে উঠছে না। একেই তো সে ২ দিন ধরে না খাওয়া, তারপর কালকে শিরিনের কাছে যে মারটাই না খেয়েছে, শরীরে একদমই হার মেনে নিয়েছে তার। শরীরের প্রতিটা কোণ ব্যথায় টনটন হয়ে আছে। কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে, তবুও নিজেকে বাঁচানোর জন্য আনায়াসা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাকে ছাড়ুন, আমি যাব না। আমি এমন পাপ কাজ করতে পারব না। প্লিজ আমাকে ছেড়ে দাও। বিধ্বস্ত কণ্ঠে কথাগুলো আওড়ায় আনায়সা। শিরিন তারপরও বলে ওঠে, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আর যতদিন বেঁচে আসিস তোকে এসব কাজ করেই খেতে হবে। তাছাড়া আমি ওদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিয়েছি, তাই তোকে তো যেতেই হবে, সেটা তুই চাস আর না চাস। আমি যাব না, বললাম তো। আমি যাব না, কিছুতেই না। কাজ করব না আমি, আমাকে ছেড়ে দাও। শিরিন আনায়সার কোনো কথা কানে তুলল না, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। রুমের সামনে এসে শিরিন দরজা খুলে আনায়াসাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিতে যাবে, এমন সময় কেউ আনায়াসার হাত ধরে ফেলে। শিরিন এতে বেশ রেগে যায়। শিরিন পেছনে ফিরে তাকাতে দেখে আনায়াসার হাত ধরে আছে, তার উদ্দেশ্যে বলে, এই কে আপনি? আর ওকে আটকালেন কেন? ওকে যেতে দিন। আর আপনি যদি ওর সাথে রাত কাটাতে চান তো আজকে আর হবে না, কালকে আসুন। আমার ওকে এখনই প্রয়োজন। আজকে ফাঁকা নেই, কালকে আসুন। আমি কালকে আসতে পারবো না, আমার ওকে আজই লাগবে। আরে আশ্চর্য লোক তো, বললাম না আজকে হবে না। অনেক ওকে বুকিং করে আছে আজকে, আর আমি তাদের থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিয়েছি, তাই তাদেরকে মানা করতে পারবো না। আপনার দরকার তো কালকে আসুন না। হুম, আমি যখন বলেছি যে আমার ওকে আজকে লাগবে, তার মানে আজকেই লাগবে। আর আমি এক কথা বারবার বলা একদমই পছন্দ করি না। গম্ভীর স্বরের কথাগুলো বলে সে লোকটি। শিরিন ছেলেটির কথায় বেশ বিরক্ত হয়, তাই সে বাজখাই কণ্ঠে বলে ওঠে, এই ছেলে, আমি বললাম না আজকে হবে না, কালকে আসো। কথা কানে জানে তোমার? শিরিনের কথা শুনে ছেলেটি পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের বন্দুক বের করে। গার্ডরা পেছনে থাকা শিরিনদের তাদের দিকে এতক্ষণ খেয়াল করেনি। একটা গার্ড শিরিনের মাথায় বন্দুক তাক করে। শিরিন তো ভয়ে তটস্থ হয়ে যায়। শিরিনকে ভয় পেতে দেখে ছেলেটি এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে, এই মেহেরাব জেরায়েল কখনো সেকেন্ড হ্যান্ডের জিনিস ইউজ করে না। সে যা ইউজ করে তা একদম পিওর হয়। আর তাছাড়াও আমার জিনিসকে আপনি অন্য জায়গায় দেখিয়ে বেড়াবেন, সেটা তো আর আমি হতে দিতে পারি না। সেই জন্যই ওকে এবার আমি নিয়ে যেতে চাই। তখনই সেই রুম থেকে ২ জন লোক বের হয়ে আসে, আর মেহরাবকে দেখে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেহরাব একবার তাদের দিকে তাকায়, তারপর আনায়াসার দিকে তাকায়। অতিরিক্ত কান্না করার ফলে চোখ দুটো ফুলে আছে, সাথে মুখটা লাল হয়ে গিয়েছে। আনায়াসার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে ঠিক কতটা বিধ্বস্ত। ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত শুকিয়ে গিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছে না, বারবার ঢলে পড়ছে। আর দাঁড়াতে পারবেই বা কিভাবে? ২ দিন ধরে শরীর আর মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে সেটা শুধু তার আর আল্লাহই জানেন। তার শরীরে যে সত্যি আর এত ধকল দিতে পারছে না, তাও নিজেকে সামলিয়ে সে কোনোরকম দাঁড়িয়ে আছে। আনাসের বিধ্বস্ত রূপ দেখে মেহরাব যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে আনাসের হাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে আসে। আনাসের মাথা নিচু করে কান্না করছে। মেহেরাব আনাইসার মুখটা তুলে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট বসিয়ে দেয়। এতেই সবাই অবাক হয়ে যায়। মেহেরাবের গার্ডরা মাথা নিচু করে ফেলে। আনাইসা তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। আনাইসা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, তবে মেহেরাব তাকে ছাড়ে না। মেহেরাব কিছুক্ষণ পর নিজের ঘর থেকে বের হয়ে এসে আনাইসাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে আনাইসা সবার সামনে মেহেরাবের গালে একটা চড় বসিয়ে দেয়। আনাইসার এমন কাজে সবাই হতবাক। গার্ডরা তো রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে, কারণ তারা মেহরাবের রাগ সম্পর্কে খুব ভালো করেই জানে। আনাসা এখনো বুঝতে পারছে না যে সে ঠিক কী কাজ করে ফেলেছে। মেহরাব নিজের গালে হাত দিয়ে শান্ত নয়নে আনাসার দিকে তাকিয়ে আছে। তার মুখভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই যে সে তার ভেতরে কি চলছে। হঠাৎই সবাই অবাক করে দিয়ে মেহরাব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে শিরিনের দিকে তাকে একটি ব্যাগ দিয়ে খুব শান্ত গলায় বলে, সিল লাগিয়ে দিলাম। ও এখন থেকে আমার জিনিস। আর এতে ৩০ লক্ষ টাকা আছে। আশা করি হয়ে যাবে। যদি আরো লাগে তো দিব। অবশ্য ৩০ লাখের বেশি লাগবেও না। আপনি ওকে যে হালে রেখেছিলেন তাও এক্সট্রা দিলাম এতদিন ওর দেখভাল করার জন্য। আর আমি আবারও বলছি যে ও আমার জিনিস। ও
ওকে আপনার কাছে রেখে গিয়েছিলাম স্বাভাবিকভাবে দেখাশোনা করার জন্য। এখন সময় হয়ে গিয়েছে, তাই আমার জিনিস আমি ফেরত নিতে এসেছি।" বলে মেয়েরাব আনায়াসের দিকে তাকায়। এরপর একটা গার্ডকে উদ্দেশ্য করে কিছু একটা বের করতে বলে। গার্ড মেহেরাবের কথা মতো একটা কাগজ বের করে তার হাতে ধরিয়ে দেয়। নীরব কাগজটা আনায়াসের মুখের সামনে ধরে বলে, "নে, এখানে সাইন কর তাড়াতাড়ি।" "আমি কোত্থাও সাইন করব না," কঠিন গলায় বলে আনায়েশা। মেহেরাব আবার বলে গম্ভীর স্বরে, "সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর। তোর মতো ফালতু বসে থাকি না আমি। আমার সময়ের মূল্য আছে।" আনায়াসা মেহেরাবের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, "আমি বললাম না আমি সাইন করব না। আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাও আমি সাইন করব না।" মেহেরাব এতক্ষণে জমিয়ে রাখা রাগের পরও তরতর করে ভেঙে পড়ে। মেহেরাব চোয়াল শক্ত করে তাতে দাঁত চেপে বলে, "শেষবারের মতো বলছি সাইন কর।" "আমি সাইন করব না।" আনায়াসা বলতে দেরি, কিন্তু মেহেরাবের আক্রমণ করতে ১ সেকেন্ডও দেরি হয় না। সে আনায়াসার কাছে গিয়ে খপ করে তার শক্ত হাত দিয়ে আনায়াসার চিকন গলা চেপে ধরে দেয়ালের সাথে পিন করে দেয়। মেহেরাবের এত শক্ত করে গলা চেপে ধরে আনায়াসার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মেহেরাব রক্তিম চোখে আনায়াসার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, "সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর। নইলে তোর যে কি হাল করব সেটা তুই কল্পনাও করতে পারবি না।" আনায়াসার শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু সে মেহেরাবের সামনে হার মানে না। আনায়াসা অনেক কষ্টে বলে, "আ আমি বললাম না যে আমি সাইন করব না। আমাকে মেরে ফেললেও তবুও আমি সাইন করব না। আ আর না আপনার সাথে যাব।" বলে আনায়াসা কাশতে থাকে। তার মুখ দিয়ে আবার রক্ত উঠে আসে। এত শক্ত করে গলা চেপে ধরায় মেহেরাব হঠাৎ করে আনায়াসাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ে আনায়াসা যেন হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু সে তা জানে না যে মেহেরাব জেরালের কি জিনিস। মেহেরাব আনায়াসাকে টানতে টানতে একটা রুমের ভিতর নিয়ে যায়। রুমে ঢুকতে মেহেরাব আনায়াসাকে জোরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে টেবিলের কোণায় মাথা একটুখানি ঠুকে যায়। আর সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হতে শুরু করে। আনায়াসাকে ছুঁড়ে ফেলতেই মেহেরাব ভেতর থেকে দরজা আটকে দেয়। দরজা আটকানোর আওয়াজ কানে আসতে আনায়াসা আত্মারাম কেঁপে ওঠে। মেহেরাব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মেহেরাবের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে আছে, কিন্তু তার মুখে আছে এমন এক হাসি যা মুহূর্তে আনায়াসার সবকিছু ধ্বংস করে দিতে পারে। মেহেরাব এক পা করে এগিয়ে আসছে, আর আনায়াসা পেছাতে যাচ্ছে। একসময় দেয়ালে পিঠ থেকে যায়। মেহেরাব আনায়াসার কাছে এসে তার দিকে ঝুঁকে বলে, "আমি একথা বারবার একদমই বলা পছন্দ করি না। কিন্তু তুই আমাকে দিয়ে একটা কথা ৩ বার বলিয়েছিস। দেখ, তোর পিঠ এখন দেয়াল থেকে গিয়েছে। আমার সাথে যাওয়া ছাড়া আর তোর কোনো উপায় নেই। একজনের সাথে রাত কাটানো ভালো নাকি ১০০০ জন পুরুষের সাথে? ভালোই ভালোই সাইন করে দে। নাহলে আমাকে যদি খাটতে হয়, এর ফলে তোর জন্য একটু সৌভাগ্য বয়ে আনবে না।" আয়েশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দুর্ভাগ্য? আর কি বা আছে বাকি?" মেহেরাব একটা শয়তানি হাসি দিয়ে বলে, "দুর্ভাগ্য তো এখনই কিছুই দেখিসনি তুই। তুই ভাবতেও পারছিস না তোর ভাগ্যে ঠিক কি অপেক্ষা করছে।" "কে কেন আমার সাথে এমন করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? প্লিজ আমাকে ছেড়ে দিন। হাত জোড় করছি আপনার কাছে।" কাঁদতে কাঁদতে বলে আনায়েশা। আনায়েশা ঠিকমতো কথাটা পর্যন্ত বলতে পারছে না। কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছে। এত কষ্ট যে তার জীবনে ছিল সে কখনোই ভাবতে পারেনি। কিন্তু এর থেকেও ১০০০ গুণ কষ্ট সামনে তার জন্য অপেক্ষা করছে। চোখের সামনে সবকিছু ঘটতে দেখে আনায়েশা। এর মধ্যে মেহেরাব আবার তার গলাটা চেপে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, "ক্ষতি তুই সরাসরি কোনো ক্ষতি করিসনি। কিন্তু তোর কারণেই আজ আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। তোকে এত সহজে কিভাবে বাঁচতে দেবো আমি বলতো? না, তোকে ঠিকমতো বাঁচতে দেব না আমি। ঠিকমতো মরতেও দেব না।" আনায়াসা এবার নিশ্চিত হয়ে যায়। এত ধকল আর সে সত্যিই নিতে পারছে না। আনায়াসা ধীরে ধীরে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে। আর অগ্নিযুগল বেয়ে পড়তে থাকে ফোঁটা ফোঁটা জল। তার শ্বাসও ফুরিয়ে আসছে। আনায়াসার কোনো সাড়া শব্দ না পেয়ে মেহেরাব তার মুখের দিকে তাকায়। আর তাকাতেই মেহেরাব দেখতে পায় আনায়াসার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার রক্ত জবার ন্যায় ঠোঁট দুটো কালচে নীল বর্ণ ধারণ করেছে। আনায়াসাকে এমন অবস্থায় দেখে হঠাৎ করে মেহেরাবের বুক ধক করে ওঠে। কিন্তু কেন এমনটা হলো? মেহেরাব তাড়াতাড়ি করে আনায়াসাকে ছেড়ে দিয়ে তার নাকের কাছে হাতটা নিয়ে গেল। সে নিঃশ্বাস চলছে কি? আনায়াসার শ্বাস চলছে, তবে খুবই ধীর। মেহেরাব দেরি না করে আনায়াসাকে কোলে তুলে নেয়। তার রুম থেকে বের করে দেয়। গার্ডদেরকে দ্রুত গাড়ি নিয়ে বের করতে বলে। মেহেরাব জেরালের বয়স ২৮।
বাইরে থেকে সে ঠিক যতটা স্বাভাবিক, ভেতরে ঠিক ততটাই নিষ্ঠুর এক মাফিয়া কিং। রুড ব্যবহার, কোল্ড হার্টেড আর অমানবিক অত্যাচারই তার পরিচয়। অতিরিক্ত পসেসিভ, ভয়ঙ্করভাবে কৃতজ্ঞপরায়ণ। তার জগতের নিয়ম একটাই, যা তার তা তারই। সে যে কোনো মূল্যেই হোক। যার দুনিয়ায় দয়া, মায়া আর ভালোবাসার কোনো জায়গা নেই। অত্যাচারের নিয়ন্ত্রণ তার স্বভাব, আর পসেসিভতা তার নেশা। আন্ডারওয়ার্ল্ড শাসনের আড়ালে সে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। ক্ষমতা আর অন্ধকারী দুই জগতেই তার মুঠের মধ্যে। তার এতটা নিষ্ঠুর আর পাষাণ হওয়ার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। পিটপিট করে চোখ মেলে তাকায় আনেশা। চোখ খুলতেই সামনে সাদা সিলিং দেখতে পায়, সাথে ফিনাইল গন্ধ ভেসে আসে তার নাকে। আনাস আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে সে এখন ঠিক কোথায় আছে। হঠাৎই তার খেয়াল হয় যে মুখে তার অক্সিজেন মাস্ক, হাতটাও ঠিকমতো নড়ছে না। এখন শরীরে কোনো ব্যথা নেই, তবে হাতটা কেমন যেন ভারী ভারী লাগছে তার কাছে। আনাসা সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে সে এখন হাসপাতালে। তখনই কেবিনে প্রবেশ করে মেহরাব। মেহরাবকে দেখে কেবিনে থাকা নার্সটি মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে যায়। মেহরাব একটা কুটিল হাসি দিয়ে আনাসার দিকে এগিয়ে আসে। মেহরাবকে এভাবে হাসতে দেখে তার দিকে আসতে দেখে আনাসা ভয়ে গুটিয়ে যায়। মেহরাব আনাসার একদম কাছে চলে আসে এবং ঝুঁকে বলে, আনা, তোর চোখে এখন আমি ভয় দেখছি। কিছু না হলেও তোর এই চোখে জোড়ায় ছিল কাঠিন্য, জেদ আর অদম্য সাহস। অথচ এখন সে চোখেই আমি ভয় দেখতে পাচ্ছি। ভয় বলেই মেয়েরাব বড্ড হাসিতে ফেটে পড়ে। মেহরাবকে এভাবে হাসতে দেখে আনায়াসার ভয় দ্বিগুণ বেড়ে যায়। মেহরাব হাসি থামিয়ে নিজের ওয়েস্ট কোট থেকে সেই কাগজটা বের করে চোয়াল শক্ত করে বলে, নে, ভালোই ভালোই এখানে সাইন করে দে। আনায়াসা কিছু বলে না, আর কিছু করেও না। সে নিজের চোখ বন্ধ করে নেয়। ঠিক, কিন্তু হঠাৎই তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সে হাতে স্যালাইন সুচ ফোটানো আছে, সেই হাতের জায়গায় সে খুব ব্যথা অনুভব করে। আনাসা আর চোখ বন্ধ করে থাকতে পারে না। চোখ খুলতেই দেখতে পায় মেহরাব সুচ ফোটানো হাতের জায়গা দিয়ে জোরে চেপে ধরে আছে, যার ফলে ক্যানেলা দিয়ে রক্ত উঠে এসেছে। আনাসা মুখের মাস্কটা খুলে বড় বড় শ্বাস নিতে নিতে আওড়াতে থাকে, আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? প্লিজ ছেড়ে দিন আমাকে। আনাসার কষ্ট হচ্ছে দেখেও মেয়েরা পাষাণ হৃদয়ে কোনো দয়া মায়া জন্মানো না, বরং জন্মালো আনন্দ। খুব খুশি লাগছে তার আনাসাকে এভাবে কষ্ট পেতে দেখে। আর সবচেয়ে বেশি খুশি লাগছে যখন যখন নওরিন খান আনায়াসার কষ্টগুলো নিজের চোখে দেখবে। কিন্তু তিনি কিছুতেই কিছু করতে পারবেন না, শুধু তর্পানো ছাড়া। সেদিনের অপেক্ষায় আছে মেহরাব জেরায়েল। তাড়াতাড়ি সাইন করে দেয়, না হলে আরো বেশি কষ্ট দেবো তোকে। বাঁকা হেসে বলল কথাটা মেহরাব। আমি সাইন করব না। ঠিক আছে, তবে তৈরি হও মরণ যন্ত্রণা সহ্য করার জন্য। বলেই মেহরাব নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে। ছুরিটা নিয়ে সে আনায়েশার ক্যানেলা দেওয়া হাতের দিকে আগায়। আনায়েশা কিছু বুঝে ওঠার আগেই মেহরাব তার হাতে ছুরি চালিয়ে দেয়। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। কিছু রক্ত মেহরাবের মুখেও ছিটকে আসে। মেহরাব আবার আনায়েশাকে জিজ্ঞেস করে, বল, সাইন করবি? আনায়েশা কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। সে চোখের ইশারায় না বলে। এতে মেহরাব মাথা গরম হয়ে যায়। সে আবারও আনায়েশার হাতে ছুরি চালায়। এত টর্চার করার পরও আনায়েশা বারবার না করে দিচ্ছে, কিন্তু মেহরাবও থামার পাত্র না। সে আরো গভীরভাবে ছুরি চালাতে থাকে আনায়েশার হাতের ওপর। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আনায়েশার হাতখানা। আনায়েশাকে ক্ষতবিক্ষত করে যেন মেহরাবের কলিজা ঠান্ডা হচ্ছে। যতবার সে আনায়াকে আঘাত করছে, ঠিক ততবারই মেহরাবের নিজের বিজয় মনে হচ্ছে। আনায়াসার কষ্টগুলো তাকে আনন্দ দিচ্ছে, খুব আনন্দ। এতটা আনন্দ শেষবার সে ঠিক কবে পেয়েছে সেটা তার মনে নেই। এই দিন একে তো আনায়াসার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর অন্যদিকে মেহরাবে তার হাতের উপর টর্চার চালাচ্ছে। আনায়াসা জড়ানো কণ্ঠে বলে, দিন, আরো কষ্ট দিন, দিন, আরো আঘাত করুন আমাকে, হেঁকে পরের মতো মেরে ফেলুন। আনায়াসার কথা শুনে মেহরাব তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এই মেহরাব জেরায়েল কোনো কাঁচা খেলাড়ি নয়। তুই কি ভাবছিস সে আঘাতগুলোতে তুই মরে যাবি? হুম, কখনো না। আমি মাফিয়া কিং, কত মানুষকে খুন করেছি এই হাত দিয়ে। আমি খুব ভালো করে জানি যে কোথায় আঘাত করলে মানুষ মরে আর কোথায় আঘাত করলে মানুষ মরে না, তবে মৃত্যু যন্ত্রণা ভোগ করে। আর এখন তুই
ও সেই যন্ত্রণাই ভোগ করছিস। তবে কি বলতো, তোর রক্তে না এক আলাদাই নেশা আছে। এখন তো প্রতিদিন তোর রক্ত ঝরাতে ইচ্ছে করছে আমার। আনাশা এতটাই কষ্ট হচ্ছে যে সে কাঁদতেই ভুলে গিয়েছে। কিছু বলতেও পারছে না মেয়েটা। তখনই মেয়েরা বলে ওঠে, তাড়াতাড়ি সাইন করে দে, তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবি। আনাশা সহ্য করতে পারে না। সে বুঝতে পারছে মেয়েরা তাকে এত সহজে মরতে দেবে না, আবার ঠিক মতো বাঁচতেও দেবে না। তাই সে নিজের জেদ থেকে বের হয়ে আসে আর বলে, কোথায় সাইন করতে হবে?" কাঁপা কাঁপা গলায় কথাটা শেষ করে। মেয়েরা বাঁকা হেসে বলে, ঘাড় দ্বারা মানুষকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বলেই মেহেরাব কাগজ আর কলমটা আনায়াসের দিকে আগিয়ে দেয়। আনায়াসা কাঁপা কাঁপা রক্তমাখা হাতে কলমটা নিয়ে সাইন করে দেয়। সাইন করার সাথে সাথেই মেহেরাব খপ করে কাগজটা টেনে ছিঁড়ে নিয়ে নেয় আনায়াসার থেকে। এই দিকে আনায়াসার হাত থেকে অনর্গত রক্ত পড়ছে। মেহেরাব দেরি না করে অক্সিজেন মাস্কটা ঠিক করে ডক্টরকে কেবিনে আসতে বলে। কল করতে দেরি, কিন্তু ডক্টর আসতে দেরি হয় না। মেহেরাব ডক্টরের উদ্দেশ্যে বলে, ট্রিট হার, বলেই গটগট করে কেবিন থেকে বেরিয়ে চলে যায় সে। মহিলা ডক্টরটি বেশ ভয়ে ছিল এতক্ষণ। তিনি যে আনায়াসার দিকে তাকান অমনি ওনার জানের পানি শুকিয়ে যায়। আনায়াসার ডান হাত দিয়ে গড় গড় করে রক্ত বের হচ্ছে। রক্তে ফুলোর কিছুটা জায়গা ভরে গিয়েছে। সাথে আনায়াসার কোনো জ্ঞানও নেই। তিনি তাড়াতাড়ি করে নার্সকে ডাকেন। আজ প্রায় 4 দিন হলো আনায়াসা হসপিটালে ভর্তি। সেদিনের পর তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। আর অক্সিজেন লেভেল এতটাই কমে গিয়েছে যে একটা অক্সিজেন সিলিন্ডার তারে হচ্ছিল না। 2টা সিলিন্ডারের অক্সিজেন দেওয়া লেগেছে তাকে। তার ফুসফুসেও একটু সমস্যা ছিল, যার জন্য সে ঠিকমতো অক্সিজেন টানতে পারছিল না। এই বিষয়ে অবশ্য মেহেরাবকে জানানো হয়েছিল, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। তবে আশ্চর্যজনকভাবে এত ব্লাডিং বের হয়ে যাওয়ার পরও আনায়াসাকে আলাদা করে ব্লাড দেওয়া লাগেনি। এতে ডক্টররাও বেশ অবাকই হয়ে যান। কারণ আনায়াসের যে ব্লাড গ্রুপ সেটা সহজে কোথাও পাওয়া যায় না। সেই ব্লাড পেতে হলে অনেক ঝামেলা পোহাতে হতো। সব হসপিটালে এই ব্লাড গ্রুপের ব্লাড পাওয়া যায় না। আজকে আনায়াসাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। তাই মেয়েরাব এসেছে নিজের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তাকে নিতে। কারণ সে খুব ভালো করেই জানে আনায়াসা এত সহজে হার মানবে মেয়ে নয়। সে পালানোর চেষ্টা করবেই। আর মেয়েরাব কিছুতেই চায় না যে আনায়াসা তার হাত ছেড়ে চলে যাক। কারণ একবার আনায়াসা তার হাতছাড়া হয়ে গেলে তার এত বছরের সাজানো প্ল্যান সব শেষ হয়ে যাবে। সে কিছুতেই নওরিন খানের থেকে প্রতিশোধ নিতে পারবে না। তাই তো এই 4 দিন মেহেরাব আনায়াসার কেবিনের সামনে কড়া পাহারা বসিয়ে রেখেছিল, যাতে আনায়াসা কোনোভাবেই পালাতে না পারে। আনায়াসা এখন আগের থেকে একটু সুস্থ হয়ে গেছে, তবে গায়ে ব্যথাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। কাটা জায়গাগুলো থেকে জ্বালা করছে। মেডিসিন নিলে ঠিক থাকতে, আর যখন মেডিসিনের রিঅ্যাকশন কেটে যাচ্ছে তখনই ব্যথা আবার চড়াও দিচ্ছে। আনায়াসা চুপ করে বেডে বসে আছে। তখনই মেহেরাব কেবিনে প্রবেশ করে আর কিছু না বলে আনায়াসার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। টানার ফলে আনায়াসের হাতের ক্ষতস্থানে আঘাত লাগে, যার ফলে সেখান থেকে আবার বিল্ডিং হতে লাগে। এমনিতেই কাটা হাত, এখন তো কাঁচা। আনায়াসার হাতে ব্যথা হচ্ছিল। আনায়াসা বলে, আমার হাত ছাড়ুন, আমার হাত ধরার সাহস হয় কিভাবে আপনার? কিন্তু মেহেরাবের কোনো হেলদোল নেই। সে টানতে টানতে আনায়াসাকে হসপিটালের বাইরে নিয়ে আসে। মেহেরাবের হাত ও রক্তে ভিজে গিয়েছে। আনায়াসা পেছন থেকে বলে ওঠে, আমার হাতে লাগছে, হাতটা ছাড়তে বললাম না। মেহেরাব নিজের গাড়িতে এসে আনায়াসার দিকে ঘুরে তাকায় আর হাতটা ছেড়ে দিয়ে তার এক কদম কাছে গিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বাঁকা হেসে বলে, তুই এই মেহেরাব জেরায়েলের সাথে উঁচু গলায় কথা বলিস? তোর সাহস তো আছে বলতে হবে। আজ অব্দি আমার দিকে চোখ তুলে কেউ কথা বলতে পারেনি, আর তুই কিনা সরাসরি আমার গায়ে হাত তুলছিস, আবার আমার সাথে উঁচু গলায় কথা বলিস। এর ফল তো তোকে ভোগ করতেই হবে। হিম শীতল কণ্ঠে কথাগুলো বলে মেহেরাব। মেহেরাবের এমন কথা শুনে আনায়াসা পাল্টা জবাবে বলে, যা করেছি বেশ করেছি। আপনার মতো মানুষকে একটা চড়তে ভুল করেছি, আরো কয়টা চড় দেওয়া উচিত ছিল আমার। আর আপনি কোন সাহসে আমার সামনে কি বলছিলেন? আবার আমাকে ছুঁয়েছেন কেন? আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। তেজি গলায় বলে ওঠে আনায়াসা, আমি তোকে ওইখান থেকে একেবারে নিয়ে এসেছি। এছাড়াও তুই আমার জিনিস, আর আমি আমার জিনিসের সাথে কি করবো আর কি করবো না সেটা পুরো আমার বিষয়। তুই এতে না কলানোর কে?
তোকে যে এখনো বাঁচিয়ে রেখেছি এটাই তোর সৌভাগ্য। মেহরাব আনায়সা বেশ কাছে এসে রাগী গলায় কথাগুলো বলে। আনায়সা মেহরাবকে নিজের এত কাছে দেখে কিছুটা ঘাবড়ে যায়। কারণ আজ অব্দি কোনো ছেলে তার এত কাছাকাছি আসেনি। এই প্রথম কোনো ছেলে তার এত কাছে এলো। আনায়সা নিজেকে সামলে মেহরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি কি কোনো পণ্য যে আপনি আমাকে আমার জিনিস বলছেন? আনায়সার ধাক্কা দেওয়ায় মেহরাব ২ কদম পিছিয়ে যায়। ঠোঁটে আবার সেই চিরচেনা বাঁকা হাসি নিয়ে মেহরাব বলে, অবশ্যই। তুই যখন আমার জিনিস তার মানে তো পণ্যই নাকি? তোর সামনে তো তোর মাকে এতগুলো টাকা দিলাম দেখলি না? এখন থেকে তুই আমার। না, না, ভুল বললাম। জন্ম থেকে তুই আমার জিনিস ছিলি। আছিস আর থাকবি। এই মাফিয়া কিং মেহরাব জেহরায়ের রক্ষিতা তুই। রক্ষিতা কথাটা শুনে আয়েশার বুকের ভেতরটা ধক করে উঠল। কি বলছে এ লোক? রক্ষিতা? যেই কাজ করবে না বলে শিরিনের সাথে এতদিন ধরে লড়াই করে এলো, দিনের পর দিন এত কষ্ট সহ্য করলো, এখন সেই কাজের জন্যই তাকে একজন কিনে নিয়েছে? আনাসার গলা ক্রমশ ভারী হয়ে আসছে। কথাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে। সামনের সবকিছু ঝাপসা লাগছে তার চোখে জলের জন্য।